খেলাটা যে এখনো অনেক বাকি সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন ছাত্রনেতারা। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। সুখবর দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর। মার্চেই দেশে ফিরছেন শেখ হাসিনা। চূড়ান্তভাবে ফেসে গেলেন আসিফ মাহমুদ। দেশে ফিরছেন শেখ হাসিনা। 26শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। এবার চাঞ্চল্যকর তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করতে যাচ্ছেন এবং সেটা আজকেই ঘটবে। কেন হঠাৎ করে মামলার রায় স্থগিত করাতে চাইলেন বর্তমান চিফ প্রসিকিউটর? অবশেষে ধরা পড়ছে একটি সন্ত্রাসী এবং চাঁদাবাদী এবং লুটপাটকারী শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে আজ বড় এক কম্পন শুরু হয়ে গিয়েছে। আসিফকে রিমান্ডে নিয়ে গরম ডিম ট্রাফিক। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। 2024 সালে জুন, জুলাই, আগস্ট গোটা বাংলাদেশ তখন কার্যত জ্বলছে ছাত্র জনতার আন্দোলনে। নিরীহ কোটা বিরোধী আন্দোলন থেকে আচমকাই পরিবর্তিত হয় আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে। এর পিছনে যে একটা বড়সড় আন্তর্জাতিক চক্রান্ত ছিল, পরে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়। গণ অভ্যুত্থানের নামে হিংসাত্মক এক আন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনো রকমে দেশ থেকে পালিয়ে এসে ভারতে চলে আসেন। তারপর থেকে তিনি আশ্রয় রয়েছেন ভারতেই। তারপর থেকে হাসিনার ঠিকানা ভারতের দিল্লি শহর। তবে তিনি ঠিক কোন জায়গায় রয়েছেন আজও কেউ জানেন না। কিন্তু মধ্যকার সময় বাংলাদেশ জুড়ে ছিল কেবলমাত্র ভারত বিরোধিতার সুর। মোহাম্মদ ইউনূসের আমলে সেই সুর এতটাই চড়া ছিল যে দুই দেশের 5 দশকের মধুর সম্পর্ক এক ঝটকায় তিক্ত হয়ে যায়। শান্তির জন্য নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা পাওয়ার পর বাংলাদেশের ক্ষণিকের জন্য শান্তি ছিল না। অরাজক পরিবেশ, মবের দাপাদাপি, আন্দোলন, বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং দুর্নীতি। ফলে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তুই ছিল না ইউনূসের বাংলাদেশে। এই 18-19 মাসে আরেকটা ব্যাপার ধারাবাহিকতাভাবে ছিল, সেটা হলো ছাত্রনেতা সমন্বয়কদের ভারত বিরোধিতার সুর। এমনকি মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর অনেকেই সেই ব্যাপারটি কার্যত সরকারি স্বীকৃতি দিয়েছিলেন। ভারত সব চুপচাপ সহ্য করেছে 18 মাস ধরে। মাঝে মধ্যে একটা দুটো বিবৃতি জারি এবং কয়েকটি কঠিন সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশের জন্য বড় কোনো পদক্ষেপ নেয়নি নয়াদিল্লি। কিন্তু তলে তলে অন্য খেলা খেলেছিল নরেন্দ্র মোদীর সরকার, যাকে কূটনৈতিক খেলা বলে। আর তাতেই পরিস্থিতি পাল্টে যায় 180 ডিগ্রি। তারেকের দেশে ফেরা, নির্বাচন সঠিক সময় ও শান্তিপূর্ণভাবে হওয়া, আর বিএনপির ভূমিধস জয় এবং তারেকের প্রধানমন্ত্রী হওয়া। যারা বিগত 18 মাস বাংলাদেশ দাপিয়ে বেড়ালো তারাই নির্বাচনে ধরাশায়ী। এখন তাদের অনেকেই ঘুরিয়ে দাবি করছেন এই নির্বাচনে নাকি ভারত ইঞ্জিনিয়ারিং করেছে। কিন্তু খেলাটা যে এখনো অনেক বাকি সেটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন ছাত্রনেতারা। ইউনূস সরকার একসময় অধ্যাদেশ জারি করে বলেছিল, যারা জুলাই আন্দোলনে জড়িত তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা, মামলা বা গ্রেফতারি হবে না। অর্থাৎ কেউ খুন করে থাকলেও তাদের তদন্ত ছাড়া দায় মুক্তি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরই জানা যাচ্ছিল পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক দুর্নীতি ও ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবার কোনো আর্থিক দুর্নীতি তদন্তের কাজও শুরু হয়েছিল, যা নিয়ে বাংলাদেশের সামাজিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এই আলোচনা শুরু হতেই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়ে দেন, তদন্তের ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। যদিও বাংলাদেশের হাইকোর্টে ইউনূস প্রশাসনের কয়েকটি সিদ্ধান্ত ও অধ্যাদেশের বিরুদ্ধে রিট দাখিল হয়েছে। এবার জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে 12 পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ এনে জাতীয় পার্টির তরফে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ 42 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন মামলার আবেদনটি করেন। কিন্তু শুনানি ও পর্যালোচনা শেষে বিচারক রওনক জাহান তাকি ওই আবেদনটি খারিজ করে দিয়েছেন বলেই জানা গিয়েছে। মামলা
মামলা খারিজ হওয়া নিয়ে আইনজ্ঞ মহলের বক্তব্য, বিগত ইউনূস সরকার জুলাই আন্দোলন নিয়ে যে অধ্যাদেশ জারি করেছিল তা এখনো লাগু রয়েছে। ফলে সরকারের অনুমতি ছাড়া এ ধরনের মামলা গ্রহণযোগ্য নয়। প্রশ্ন উঠছে এখানে, কেন এ ধরনের মামলা দায়ের করার চেষ্টা হলো? কাদের মদতে এই মামলা দায়েরের সাহস হলো? সরকারের সূক্ষ্ম সমর্থন ছাড়া পুলিশ কর্মীদের পরিবার এ ব্যাপারে উদ্যোগী হতে পারে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে তাদের মতে এই ধরনের মামলা দায়ের করার চেষ্টা করে একটা বার্তা দেওয়া হচ্ছে, আজ নয়তো কাল আসিফ মাহমুদদের বিচারে কাঠগড়ায় উঠতেই হবে। পুলিশ হত্যার মতন ঘটনার যদি প্রকৃত বিচার না হয় তাহলে বাংলাদেশে পুলিশ কর্মীদের মনোবলে ব্যাপক ধাক্কা লাগবে। বিএনপি সরকার নিশ্চয়ই ব্যাপারে উদ্যোগী হবে। ভিতরে ভিতরে অনেক খেলা চলছে, সেই কারণেই এনসিপির মুখে কুলুপ। কারণ বাংলায় একটা প্রবাদ আছে, ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। তবে কি প্রাণ বাঁচাতে অন্যদিকে ঝুঁকবেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা? বাংলাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম দিনই বলে দিল বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে আর ঘুরে ফিরে কোন দিকে ফিরে আসবে। আসলে এই দেশ আওয়ামী লীগের হাতেই সুরক্ষিত। একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। আর একদিন মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে দিতে বাধ্য হবে। হাসিনার সময়ে হাসিনা যে সবকিছু ভারতকে দিয়ে দিয়েছে বলে অপপ্রচার করা হয়েছিল, সেই অপপ্রচার যে কতটা ভুল তা তো প্রমাণ হয়ে গিয়েছে। যে পাইপলাইন দিয়ে হাসিনা নাকি তেল গ্যাস সব ভারতে পাঠিয়ে দিত, সেই তেল গ্যাস কোথায় গেল? কেন ভারতের থেকেই হাত পাততে হচ্ছে? তুরস্ক পাকিস্তান থেকে কেন নয়? কিন্তু এই কথাগুলি কে বলবে? এই সংসদে কোনো নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নেই জুলাইকে সন্ত্রাস আখ্যা দিয়ে বিচার করার। কারণ এই সংসদে যারা আছেন সবাইকে বারবার জুলাই সন্ত্রাসীরা মনে করিয়ে দিচ্ছে তারা জুলাই সন্ত্রাসীদের কাছে ঋণী। অবশেষে জুলাই এবং আগস্ট 2024 সালে ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, দেশের সাধারণ মানুষ মিলে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছে। জুলাই সন্ত্রাস না হলে এই সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি তাদের অনেককেই জেলে থাকতেন অথবা ফাঁসির সাজা পেয়ে জীবন শেষ করতেন। কিন্তু এটিএম আজাহারের মতো ব্যক্তিরা আর জুলাই সন্ত্রাসের কারণেই শুধু জেলের বাইরে নয়, নির্বাচিত এমপিও। আজকে যদি 24 জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ফলে শুধু আমি না, যারা দেশ এবং দেশের বাইরে ছিলাম, যারা কারাগারে ছিলাম, যারা কোনো সময় কল্পনা করিনি, আজকে আমরা মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি এবং আজকের সেই জাতীয় সংসদ। তাই জুলাইকে অস্বীকার করে জাতীয় সংসদ এটা হতে পারে না। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি। ফলে এই সংসদে নেতা, বিরোধী নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার সবাই এক হয়ে জামায়াতের মনোবাঞ্ছা পূর্ণ করতে বাধ্য থাকবেন। সেই কারণে জাতীয় সঙ্গীত চলাকালে জামায়াতের কেউ সম্মান দেখিয়ে উঠে দাঁড়াননি। কেউ বলছে না এটা দেশকে অপমান করা হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের সময় বিক্ষোভ দেখানো বা বয়কট করাটা তাও মানা যায়, কারণ তারা বারবার এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন। কিন্তু জাতীয় সঙ্গীতের অপমান করার পর যে দেশে সে বিষয়ে যখন কোনো উচ্চবাচ্য হয় না, তখন বুঝতে হবে এই সংসদ মুক্তিযুদ্ধকে ধারণ করবে না, ধারণ করবে জুলাইকে। তাই জুলাইয়ের পর যে হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে তার বিচার এই সরকার করতে পারবে না। হয়তো হত্যাকারীদেরই বড় কোনো পুরস্কার দেবে এই সরকার। এই সরকার যতই সংখ্যাগরিষ্ঠতা পাক না কেন, কোথাও না কোথাও তাদের হাত পা বাঁধা হয়ে আছে। ফলে আবার আন্দোলন হবে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখার জন্য। যে যুদ্ধ লড়তে হবে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের, কারণ নেতারা তো সব পেট মোটা করে বিদেশে, তারা সাজার ভয়কে উপেক্ষা করে দেশে ফেরার সাহস দেখাতে পারেননি। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর না হোক তাতে সাধারণ কর্মীদের কিছু যায় আসে না। তাদের মাঠে নামতেই হবে, আর সেটি শেখ পরিবারের জন্য নয়। তাদের মাঠে নামতে হবে শুধু হাজার হাজার পুলিশ হত্যার বিচারের জন্যও নয়। সেই মুক্তিযুদ্ধের সময় থেকে যে বিচার সম্পন্ন হয়নি, 30 লক্ষ মানুষের হত্যা এবং 3 লক্ষ মা বোনের সম্ভ্রম যারা নষ্ট করেছে, তাদের বিচার সম্পন্ন করার জন্য
আবার আওয়ামী লীগকে মাঠে নামতেই হবে। কারণ বিএনপি জাতীয়তাবাদী দল হবার পরও মুক্তিযোদ্ধা নিজে যখন মুক্তিযুদ্ধের অপরাধীদের নামে আনা শোক প্রকাশে মঞ্জুর দেন, তখন বুঝতে হবে এরা আর জুলাই পূর্ববর্তী এবং জুলাই পরবর্তী কোনো সন্ত্রাস এবং হত্যার বিচার করতে পারবে না। আর যারা বলছে 5ই আগস্টের পর যে হত্যাগুলি হয়েছে তারও বিচার করতে হবে এবং এই গণতান্ত্রিক বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যত হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের সময়ে, তার আগে এবং জুলাইয়ের পরে ওসমান হাদি সহ প্রত্যেকের বিচার এই দেশে প্রতিষ্ঠা হবে। তাদের হয়তো এই বক্তব্যের জন্যই সংসদে ক্ষমাও চাইতে হতে পারে, কারণ তাদের বলা হবে যদি জুলাই সন্ত্রাস না হতো আপনি এই সংসদে এমপি হতে পারতেন না। ফলে সংসদ যেমন অগণতান্ত্রিক তেমনি জুলাই সন্ত্রাসের ফসল।